আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সিইসির আহ্বান। জাতির উদ্দেশ্যে ভাষণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হতে সবার সহযোগিতা প্রত্যাশা। জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলার চেষ্টা, কঠোর হাতে দমনের র্যাবের সতর্কতা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম। প্রায় 2 দশক পর ভোট উৎসবের অপেক্ষায় দেশবাসী। নাগরিক অধিকার প্রয়োগে টানা 4 দিনের ছুটিতে নির্বাচনী এলাকার পথে ভোটাররা। বিপুল টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কুমিল্লায় আরেক নেতা আটক, অপপ্রচার বলে জামায়াতের মন্তব্য। এবং দ্রুততম সময়ে নির্ভুল ভোটের খবর প্রচারে প্রস্তুত চ্যানেল আই, উৎসব মুখর সময় কাটাতে আই স্ক্রিনের নানা আয়োজন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে এবং শুরুতেই ইস্পাহানী মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচনের পরিবেশ রক্ষায় রাজনৈতিক দল, প্রার্থী সহ ভোটারদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট দেয়া নাগরিকদের শুধু অধিকারই নয়, দায়িত্ব। নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে ইসি কাজ করছে জানিয়ে সিইসি বলেন, জয় বা পরাজয় যাই হোক সেটি মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। নাজিব বেগ জানাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি এএমএম নাসির উদ্দিন ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান সিইসি। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। গণতন্ত্রের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার কথাও বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হতে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রযুক্তিগত সক্ষমতা এবং পর্যাপ্ত জনবল রয়েছে জানিয়ে র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানিয়েছেন, জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি কথা বলেন। রাজধানীর ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা বা যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন কৌশলগত পয়েন্টে সরব উপস্থিতি বিজিবির।
বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে র্যাব মহাপরিচালক জানান, নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। টহলের পাশাপাশি চেকপোস্টে তল্লাশি জোরদার করেছে পুলিশ। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগরীতে যে টহল কার্যক্রম সেটা অনেকটা জোরদার করা হয়েছে। আমাদের গোয়েন্দার নজরদারিও চলছে। এছাড়া বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ক্যানাইন ইউনিট এবং এমনকি আমাদের অশ্বারোহী যে পুলিশ, তারাও কিন্তু মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে রাজধানী ছেড়ে বাড়ির পথে অনেকেই। শেষ মুহূর্তে রেল ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে বাড়িমুখী মানুষের ভিড়। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। এভাবেই ছুটি কাটাতে এবং ভোট দিতে ঢাকা ছাড়ছেন রাজধানীর মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যত ট্রেন ছেড়েছে সবকটিতেই ছিল ভিড়। প্রথম ভোটারদের মধ্যেও আছে উৎসাহ। আমি রাজশাহীতে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভোট ভালোভাবে হবে। এবার আশা করছি এবার ভোট দিতে পারবো আমরা। 4 দিনের ছুটিতে দেশে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এখন ভোটের জন্য বাসায় যাচ্ছি। মনে হচ্ছে তো ভালোই হবে, গন্ডগোল না হলেই হয়। এখন গণভোট নিয়েও আছে আগ্রহ। হ্যাঁ, গণভোট হবে জানি, কিন্তু কি কি বিষয় আছে এটা জানি না। গণভোট সম্পন্ন হয়তো জানি না, তবে কিছু কিছু সংস্কার আছে। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে গণভোট উপলক্ষে আর কি বেশি আগ্রহ। মহাখালী টার্মিনালেও টিকিট কাটতে লম্বা লাইন। আমরা ওই একসাথে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের যদি প্রার্থী বিজয়ী হয়, আমাদের দল যদি বিজয়ী হয়, অবশ্যই শুক্রবার আমরা চলে আসবো ঢাকা। জি, ভোট দিতেই যাচ্ছি শুধুমাত্র। এতদিন পরে একটা সুযোগ পেয়েছি, ভালোভাবে ভোটটা দিয়ে আসছি, এই যার কারণে যাওয়ার। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশের 17 বছর পর গণমানুষের গণতান্ত্রিক অধিকার ভোট উৎসবের আগের দিন ঈদের ছুটির মতো অবস্থা রাজধানী ঢাকায়। রাজধানীবাসীর মধ্যে চলছে ভোট উৎসবের আমেজ। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটদানের প্রত্যাশা রাজধানীবাসীর। লালা নওশিন জানাচ্ছেন। চিরাচরিত ঢাকার যেন এক অন্য রূপ। রাজধানীর সবচেয়ে ব্যস্ত মোড়গুলো ফাঁকা। থেমে থেমে চলছে একটা দুটো পরিবহন। কোটি মানুষের ঢাকা শহরকে হঠাৎ ফাঁকা করেছে বাংলার মানুষের বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। কঠোর আচরণবিধি থাকায় রাজধানীতে আধিক্য নেই অতিরঞ্জিত পোস্টার ব্যানারের। তারপরও দীর্ঘদিন পর স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আনন্দ ধনী গরিব সকলের মাঝে। এর থেকে আর আনন্দ হয়? কত বছর পর একটা ভোট হয়েছে। দিন তো হয়তো মানুষ ভোট দিতে পারে না, নিশ্চয়ই ভোট দিতে পারবো, এই জন্য সবাই দেশবাদী চলে গেছে। 18 বছর পরে ভোট দেবো, আমরা খুব খুশিতে। দীর্ঘ এতদিন পর ভোট দিতে পারছি, আনন্দময় হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। ভোট উপলক্ষে সরকারি ছুটি এবং বড় বড় শপিং মল বন্ধ থাকায় বাজারঘাটেও নেই বেশি মানুষ। তারপরও ভোটের খুশিতে চলছে অল্প বিস্তর কেনাকাটা। ঈদের মনে তো আনন্দ লাগতেছে। জি, কি রান্না করবেন? গরু গোশত পাক করব, লাউ আসলে বিরিয়ানি পাক করব। আনন্দ লাগতেছে। মানে যত বছর দিতে পারছে না, বুটো গেলে কয় বুট হয়ে গেছে, যান চলে যান, এখন ভালোই লাগতেছে। মনে হয় না গত 54 বছরে মানুষ এত আনন্দ, এত মনের খুশিতে মানুষ দেশে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। ভোটের ফাঁকে আমরা আসছি মার্কেটও ফাঁকা, মানুষজনের ভিড় কম। ভোটের দিন কি করব? ঈদের মতো সেমাই পাকাবো, গোশত রানবো, বাচ্চাদের নিয়ে খাবো ঈদের মতো। ভোট উৎসবে সামিল হতে রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। ঢাকা কিন্তু এই মুহূর্তে ঈদের ছুটির মতো ফাঁকা। আগামীকাল ভোট দিতে আজকেও ঢাকা ছাড়বেন অসংখ্য শ্রমজীবী মানুষ। সবার প্রত্যাশা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। গুলশান থেকে লায়লা নওশিন, চ্যানেল আই।
প্রায় 2 দশকের নির্বাচন কাটিয়ে দেশে ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের দলের নিরঙ্কুশ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য জনগণ এবার বিএনপিকে ভোট দেবে। ঢাকায় আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকারের জন্য রাজপথে সংগ্রাম করেছে তারা। নির্বাচনে জয়ী হলে প্রথম 180 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, গণতান্ত্রিক সংস্কারের কথা জানান তারেক রহমান। বিএনপির নেতৃত্বাধীন জোট 171 থেকে 222টি আসন পেতে পারে বলে সেন্টার ফর সোশ্যাল ইনসাইট CSI এবং সাপ্তাহিক সুরমার সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। জরিপে বলা হয়েছে, জামায়াতের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 40 থেকে 60টি। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, 11 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত 299 আসনে 64,890 জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। CSI এর জরিপ বলছে, এবার ভোট উৎসবে কমপক্ষে 81% মানুষ অংশ নেবে। অনাগ্রহ দেখিয়েছেন 9% আর এখনও সিদ্ধান্তহীন 8.8% মানুষ। ভোটের প্রবণতা বিশ্লেষণ করে সমীক্ষায় বলা হয়েছে, বিএনপি ও শরিকরা 46.6% ভোট পেতে পারে। জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে 32.56% ভোট। গবেষকরা বলছেন, 86টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিএনপি সংক্ষেপে বলে, বিএনপি 171, জামাত জোট 35, স্বতন্ত্র এবং অন্যান্য 7, তীব্র প্রতিদ্বন্দ্বিতা যেটি 86, অনেক বড় সংখ্যা। আর সম্ভাব্য যে জাতীয় চিত্রকল্প, বিএনপি জোটের সম্ভাব্য আসন এখানে 5% ফ্ল্যাকচুয়েশনের ভিত্তিতে 171 থেকে 222, আর জামাত 11 দলীয় জোটের সম্ভাব্য আসন 40 থেকে 60। দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন এবং গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদের প্রতিক্রিয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক নির্দেশনা দেবে। তিনি আরও বলেন, তাদের এই অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধেও ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামের আমির বেলাল হোসেনকে 74 লাখ টাকা সহ আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের উপস্থিতিতে টাকা গণনা করা হয়। জিজ্ঞাসাবাদে ওই জামায়াত নেতা নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী পরিচয় দেন। তবে পুলিশ ও গোয়েন্দারা বলেছেন, ওই টাকার উৎস সম্পর্কে তিনি সদুত্তর দিতে পারেননি। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী জামায়াত নেতা বেলাল হোসেনের বার্ষিক আয় 4,78,641 টাকা। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল 11টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াত ইসলামের আমির হাবিবুর রহমান হেলালি ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় স্থানীয় জনগণ তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। তার কাছ থেকে 2 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বহনকারী প্রাইভেট কার জব্দ এবং গাড়ির চালক সহ 2 জনকে আটক করা হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জামায়াতের আমিরের এই টাকা বহন করার অনাপত্তিপত্র দিলেও সৈয়দপুর বিমানবন্দরের প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে তা আটক করে। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী সাজানোর নাটক করেছে, জাতি তাদের চিহ্নিত করবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একদল লোক জামায়াতের জনপ্রিয়তা দেখে এ কাজ করেছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটা অংশ একটি দলের দিকে হেলে পড়েছে। নির্বাচন কমিশন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে, তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো থাকে। সবার কাছে দৃশ্যমান
সবার কাছে আকালমন্দ কে ইশারায় কাফি, আপনারা বুঝতে পারতেছেন কারা এই কাজগুলো করছেন, কারা ব্রিফিং করেন, কারা যান সব কিছু মিলে আমরা সব জায়গাতেই এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি। নির্বাচন কমিশনের বৈঠক শেষে জামায়াতে ইসলামের মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচনী মাঠ ছাড়া হবে না, প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারা নানাভাবে বাধা সৃষ্টি করছে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, প্রয়োজনে 5 কোটি টাকা বহনে বাধা নেই, তার বরাত দিয়ে এমন কথা বলা ভিত্তিহীন। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয়। কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব। আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে, আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার who am I to decide the amount upper limit and how do I say it? I do not have any authority. তো আইনের ব্যাখ্যার কি আছে? দয়া করে এই অপতথ্য সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। আমরা একটু ক্রস চেক করে নিতে পারতাম, নাম্বার 1, সেটা হয়নি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি আবার আই রিপিট দ্য ওয়ার্ড, আমাকে মিসকোট করা হচ্ছে, এটা করেন না। একটা ভালো দিকে আমরা আগাচ্ছি, আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে করতে পারি। 2014 থেকে 2024 টানা 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার ভোট দেবে একদিন পর। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক অধিকার বঞ্চিত মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে 24-এর গণ অভ্যুত্থান। যাদের বুকের রক্তের বিনিময়ে নিশ্চিত হয়েছে ভোটাধিকার, সেই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা নবনির্বাচিত সরকার জুলাই গণহত্যার ন্যায় বিচার করবে। নতুন সরকারের হাত ধরে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। গণমানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার ইতিহাসটা জানাচ্ছেন লালা নসীন, ক্যামেরায় ছিলেন আলী আসগর। গল্প আসলে দুটো, একটি রূপকথার মতো, আরেকটি অনেকটা ভূতে পাওয়ার মতো। এই দুটো গল্পের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। আসলে সেই ভূতে পাওয়া গল্পটার জন্যই সৃষ্টি হয়েছিল একটি রূপকথার মতো বাস্তব ঐতিহাসিক গল্পের। চলুন সবার আগে ভূতে পাওয়ার গল্পটি বলা যাক। সে অনেক কাল আগের কথা, অথবা এই তো সেদিন। তখনও বাংলাদেশে নিয়মিত বিরতিতে হতো জাতীয় সংসদ নির্বাচন। কখনো অনেক দল, আবার কখনো কিছু দল অংশ নিত তাতে। কিন্তু ভোটের দিন সকালবেলা ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখে ম্যাজিক। রাতে অন্য কেউ এসে তাদের ভোট দিয়ে গেছে। কোথাও আবার মৃত মানুষেরাও এসে ভোট দিয়ে যেত। যারা সত্যিই ভোট দিতে পারত তারা আবার একসাথে সিল মারত অসংখ্য ব্যালট পেপারে। আপনারা তো আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? থাকতে মনে করেন খুশিতে খেলা। এসব অদ্ভুত ঘটনার জবাবদিহি ছিল না কোথাও, কারণ তখন কথা বলা ছিল ভয়ের আর আতঙ্কের। আমার ভোট বলা হয়ে গেছে, ভোট দিতে পারলাম না। এবার রূপকথার মতো সাহসের গল্পটা বলা যাক। ফাইয়াজ, আনাজ, মুগ্ধ, জাবির, রিয়াগোপ, আবু সাইদ, ওয়াসিম সহ অসংখ্য নাম তারার মতো জ্বলছে সেই রূপকথার সত্যিকারের আকাশে। 2014 সালে যখন ভোটাধিকার হারিয়ে ফেলে বাংলাদেশের মানুষ, তখন হয়তো এই জেনজিরা বুঝতই না কাকে বলে ভোটাধিকার। এরপর আসে 2018 সালের রাতের ভোট। ততদিনে দেশের মানুষ আশা ছেড়ে দিয়েছে নিজেদের ভোটাধিকারের। একনায়ক এক জগদ্দল পাথরই যেন এদেশের মানুষের নিয়তি, আর এ থেকে মুক্তির যেন অন্য কোনো পথ নেই। তারপরও মুক্তির আশায় বাংলার মানুষ, কিন্তু সেই আশা যেন শুধুই মরীচিকা, কারণ একই নিয়মে কথিত পাতানো নির্বাচন হয়ে গেছে 2024 সালেও। তারপর একদিন রূপকথার মতো আসে জুলাই মাস। দীর্ঘ সময় ধরে একটানা একনায়কতন্ত্রের জাতাকলে পিষ্ট এই জাতির তরুণ সন্তানরা সেদিন শুধু কোটা সংস্কার কিংবা বৈষম্যের বিরুদ্ধেই জীবন বাজি রাখেনি। তারা চেয়েছিল গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পাক। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর বলে চিৎকার করে হাজারো তরুণ বন্দুকের সামনে পেতে দেয় বুক। রক্তের দাগ গায়ে মেখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। আর জুলাইয়ের মধ্য দিয়ে গঠন হওয়া এক নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পুনর্গঠনে ভোটাধিকার নিশ্চিতে নির্বাচনের দিকে এগিয়ে আসে জুলাই উত্তর বাংলাদেশ। তাদের এই যে ত্যাগ,
তাদের এই যে রক্ত, তার উপরে দাঁড়িয়ে আমাদের এই গণতান্ত্রিক বিনির্মাণের নতুন পর্যায় শুরু হয়েছে। তো এই পর্যায়টি এখনও শেষ কথা বলার সুযোগ আসেনি, কারণ যে বাংলাদেশটি আমরা চেয়েছিলাম, বৈষম্যহীন যে বাংলাদেশটি চেয়েছিলাম, সেই বৈষম্যহীন বাংলাদেশ এখনও আমাদের অর্জন হয়নি। সেই অর্জনের প্রথম ধাপ বলা যেতে পারে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন। একদিন পরেই এক গণতান্ত্রিক যাত্রার উদ্দেশ্যে অনেক বছর পর ভোটাধিকার প্রয়োগ করবে বাংলার কোটি মানুষ, যাদের রক্তের বিনিময়ে এই ভোটাধিকার সেই শহীদ পরিবারগুলোর জন্য অবিস্মরণীয় একদিন বৃহস্পতিবার। এই 1400 শহীদ যদি না হতো এই নির্বাচনটা মনে হয় হতো না। আজকে জুলাইটা আসার কারণেই নির্বাচনটা খুব তাড়াতাড়ি এসছে, আর নয়তো এই নির্বাচন 29 বা 30 হতো। যেই সরকারই আসুক তাদের কাছে আমরা প্রথম বিচার চাই। ভোটের পর যে নতুন সূর্যোদয়, সেই নতুন আলোর আগামী নিশ্চয়ই মনে রাখবে অনেক মানুষের রক্তের বিনিময়ে ফিরে পাওয়া ভোটাধিকারের ইতিহাস। 2014 থেকে 2024 সাল টানা 3টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত বাংলাদেশের মানুষদের জন্য নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল জুলাই গণ অভ্যুত্থান। আগামীকাল জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, তারা যেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রবর্তন করে, এমনটাই প্রত্যাশা জুলাই শহীদ পরিবারদের। যাত্রাবাড়ি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে লাইলা নওশিন, চ্যানেল আই। বৃহস্পতিবারের নির্বাচনে না থেকেও আলোচনায় আছে আওয়ামী লীগ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না। বিদেশ থেকে দলের নেতারা নির্বাচন বয়কটের ডাক দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে কি হলে কি হবে প্রশ্নে বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রিয়াজ ইসলাম। 1991 সালের পর এই প্রথম জাতীয় নির্বাচন, যেখানে দীর্ঘদিনের প্রধান দুই নারী নেতৃত্ব নির্বাচনে নেই। একজন সদ্য প্রয়াত, অন্যজন আইনের চোখে দেশের বাইরে পলাতক। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? নির্বাচন বিশেষজ্ঞ ও সংবিধান বিশ্লেষকরা বলছেন, কোনো দলের অনুপস্থিতি নির্বাচনের বৈধতা নির্ধারণ করে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় দল না থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নজির অনেক। রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর দিলারা চৌধুরীর মতে নির্বাচন গ্রহণযোগ্যতা বলতে বোঝায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা, প্রার্থীরা সমান সুযোগ পাচ্ছেন কিনা এবং ভোটের ফল প্রকৃত জনমতের প্রতিফলন কিনা। এগুলো পূরণ হলেই নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হয়, দলীয় অংশগ্রহণের সংখ্যা দিয়ে নয়। বিশেষজ্ঞরা কেন একে গ্রহণযোগ্য নির্বাচন বলছেন? রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর দিলারা চৌধুরী বলেছেন, 3টি বিষয় নিশ্চিত করা গেলে নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে পারে। 1. স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন। 2. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এবং 3. ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ। এই শর্তগুলো পূরণ হলে কোনো দলের অনুপস্থিতি নির্বাচনের বৈধতাকে নাকচ করে না বলে মনে করেন দিলারা চৌধুরী। আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে বিতর্ক উঠবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত 3টি নির্বাচন একতরফা হয়েছিল। সেখানে পশ্চিমা বিশ্ব কথা বললেও কার্যত কোনো চাপ প্রয়োগ করেনি। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন নিয়ে কার্যত কোনো চাপ আসবে না। তাদের মতে সবচেয়ে বড় বিষয় জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার এবং দল হিসেবে গণহারে মানুষ হত্যার জন্য বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন করার নৈতিক অধিকার হারিয়েছে। তারা ভবিষ্যতে কীভাবে ফিরতে পারে সেটা ভবিষ্যতেই ঠিক করবে। তবে নো ভোট নো ভোট ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক 3টি ভাগে ভাগ হতে পারে। একটি অংশ ভোটে অংশ নেবে না, অপর দুটি অংশ জামাত ও বিএনপিকে ভোট দেবে। প্রকাশ্যে না হলেও বিএনপি এবং জামাত দুই পক্ষই নানা সমীকরণে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাওয়ার চেষ্টা করছে। সেই ভোট কোন দিকে যাবে তার উপর কিছু আসনে নির্ভর করতে পারে ভোটের ফলাফল। বৃহস্পতিবার যে ভোট, সেই নির্বাচনে প্রধান ইস্যুগুলো কি কি? রাজনৈতিক দলগুলো যেমন তাদের ইশতেহার ঘোষণা করেছে, তেমনি নিজেদের মতো করে হিসাব নিকাশ করছে সাধারণ মানুষ। ঢাকার ভোটারদের সঙ্গে কথা বলে জনমতের কথা জানাচ্ছেন চকর মালিথা। দুর্নীতি অনিয়ম যাতে না চলে, না থাকে, চাঁদাবাজ যাতে না থাকে। প্রার্থী দেখেই আসলে ভোটটা দিব আর কি, মার্কাটা বড় বিষয় না। প্রার্থী তার চিন্তা ভাবনা, তার কথা এবং সে ভবিষ্যৎ যে পরিকল্পনা করছে সেটাকে বিবেচনা আনবো প্রথমে। আমরা আমাদের নিরাপত্তা পাবো, আমরা তাকেই ভোটটা দিব। মেয়েরা ঠিকভাবে যেন রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে, দ্রব্যমূল্যর দামটা বিবেচনা করে দেখব। আমি ভোট দিতে চাই দেশের উন্নয়নের জন্য, হানাহানি থাকবে না, শান্তি আসবে এর জন্য। দেশকে আপনার নিজের মতো করে চালাতে পারবে, জনগণের কথা মাথায় রেখে আমি তাকেই ভোট দেওয়ার কথা ভাবছি। যারা আমাদের বুঝবে, টাকা
লুটপাট করে বাইরে না যাবে। দেশের শান্তির স্বার্থে যারা উন্নয়নমুখ কাজ করতে পারবে তাদেরকে দিতে হবে। আমি মনে করি একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সবার জন্য স্বার্থ সুনিশ্চিত থাকবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ব্যবসায়ী বান্ধব। কারণ আমি নিজেও একজন ব্যবসায়ী, সেজন্য আমার চাওয়া হচ্ছে এটা। এই ব্যবসায়ীর মতো সকল ব্যবসায়ী আগামী নির্বাচনে একটি বাণিজ্য বান্ধব সরকার আশা করছে। তাদের আশা, নতুন সরকার গঠিত হলে দেশের সরকারি, বেসরকারি এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে কর্মসংস্থান বাড়বে, দারিদ্র্য কমবে। এবারের নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দুর্নীতি দমন। ভোটাররা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। দেশের টাকা বিদেশে পাচারের বিরুদ্ধেও মানুষ সোচ্চার। শিক্ষিত তরুণ ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে এরই মধ্যে কর্মসংস্থানের কথা বলেছেন। তারা আশা করছেন নির্বাচিত নতুন সরকার কর্মসংস্থানের নতুন পরিবেশ তৈরি করবে। এ বিষয়টিকে যারা বা যে দল বেশি প্রাধান্য দিবে, বেকাররা তাদেরকেই ভোট দেবে। ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ ভোটারদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্য। গত কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে স্পৃষ্ট সাধারণ মানুষ। তারা মনে করছেন যে দল সরকারে গেলে বাজারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে, বাজার সিন্ডিকেট এবং কালোবাজারি রুখতে পারবে, তারাই ভোট পাবে। নির্বাচনের মাঠে রাজনৈতিক নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে নারী অধিকার বা নারীর ক্ষমতায়ন বেশ গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে ভোটারদের মধ্যে। নারীদের পক্ষে বা বিপক্ষে বক্তব্য দিয়ে নেতারা আলোচিত সমালোচিত হয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট দেওয়ার আগ পর্যন্ত সেই আলোচনা শেষ হচ্ছে না। গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশ করার মতো রাষ্ট্র ব্যবস্থা চায় সচেতন মানুষ। ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতন মানুষের বিবেচনায় সেটা অবশ্যই থাকবে। কে মুখ বন্ধ করতে চায় আর কে মুখ খুলে কথা বলার স্বাধীনতা দেবে, সেটা দলগুলোর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। আমরা যে ভোটারদের মতামত নিয়েছি তাদের বেশিরভাগই বলছেন দল বা প্রতীক গুরুত্বপূর্ণ হলেও ভোট দেওয়ার বিবেচনায় তারা প্রার্থীর নিজেদের যোগ্যতার বিষয়টিও বিবেচনায় রাখবেন। নিজেদের এলাকার প্রার্থী দেখেই ভোট দিতে চান তারা। পছন্দের প্রার্থী নির্বাচিত হোক বা না হোক, ভোটাররা চায় দেশের রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, যেখানে সবার আগে গুরুত্ব পাবে দেশ এবং দেশের মানুষ। জনগণের যে প্রত্যাশা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি প্রশ্ন, কে হচ্ছেন প্রধানমন্ত্রী? বিভিন্ন নির্বাচনী জরিপের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দৌড়ে অন্য সবার চেয়ে এগিয়ে আছেন তারেক রহমান। তার সঙ্গে রেসে আছেন কেবলমাত্র একজন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেখুন রিজভী নওয়াজের বিশ্লেষণ। 1.5 দশকের অপেক্ষা শেষ হতে চলল। সব শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস পেরিয়ে জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন বৃহস্পতিবার। সবকিছু ঠিকঠাক থাকলে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবার মনে, পরবর্তী প্রধানমন্ত্রী কে? ইনোভেশন কনসাল্টিং নামের একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান 30 জানুয়ারি বলেছে, তাদের জরিপে অংশ নেওয়া 47% মানুষ মনে করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এই পদে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের সম্ভাবনা দেখছেন 22.5% ভোটার। 2.7% মানুষ অবশ্য মনে করেন জুলাই আন্দোলনের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। তবে জরিপের গুরুত্বপূর্ণ দিক হলো 22.7% মানুষ বলছেন তারা জানেন না পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। 64 জেলার 5,147টি পরিবারের ভোটারদের ওপর 16 থেকে 27 জানুয়ারি তৃতীয় রাউন্ডে জরিপের ফলাফল তুলে ধরে ওই সংস্থাটি বলেছে 93.3% মানুষ ভোট দিতে যেতে চান। তাদের জরিপে বিএনপি সরকার গঠনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD 4 ফেব্রুয়ারি 11,000 ভোটারের মতামত নিয়ে পরিচালিত জরিপের ভিত্তিতে বলেছে 66 থেকে 70% মানুষের সমর্থন পেতে যাচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামের সমর্থন হতে পারে 12 থেকে সর্বোচ্চ 19%। এনসিপি এবং বাকি দলগুলোর সমর্থন মাত্র 1%। আরেক বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ BEPOS যৌথভাবে চালানো জরিপের ফলাফল তুলে ধরে বলেছে
কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ভোট কোন দল কতটা টানতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা বলছে আওয়ামী লীগের 48% ভোটার ধানের শীষ বেছে নিতে পারেন। আওয়ামী লীগের 29% ভোটারের সমর্থন পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ন্যাশনালিস্ট রিসার্চ সেল এনআরসি নামে সংস্থাটি 9 ফেব্রুয়ারি সোমবার জাতীয় প্রেস ক্লাবে তাদের জরিপের ফল তুলে ধরে বলেছে 77% ভোট নিয়ে বিএনপি 220 আসন পেতে পারে। 16% সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাপ্ত আসন সংখ্যা হতে পারে 57টি, আর এনসিপি পেতে পারে 3% সমর্থন, সম্ভাব্য আসন মাত্র 2টি। স্বতন্ত্র ও অন্যরা পেতে পারে 16টি আসন। সোচ্চার টর্চার ওয়াচডগ 8 ফেব্রুয়ারি সোমবার এক জরিপের ফল প্রকাশ করে বলেছে ঢাকায় নিজ নিজ আসনে এগিয়ে আছেন তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। জরিপে 2000-এর বেশি ভোটারের কাছে প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী হতে পারেন কে। জবাবে 42.1% মানুষ বলেছেন তারেক রহমানের নাম, আর 34.9% মনে করেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান হতে পারেন প্রধানমন্ত্রী। জরিপের তথ্য বলছে আগামী নির্বাচনে ভোট দেবেন 91.1% মানুষ। তবে কোনো কোনো সংস্থার জরিপে ভিন্ন চিত্র পাওয়া গেছে। 12 জানুয়ারি সোমবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি IILDর জরিপ বলেছে জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বে জোট 105 আসনে জিততে পারে, আর বিএনপি জোটের সম্ভাবনা 101 আসনে জেতার। তারা বলছে বিএনপির প্রতি সমর্থন আছে 34.7% ভোটারের। জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন 33.6% ভোটার। এনসিপির প্রতি সমর্থন আছে 7.1% ভোটারের। দেশের নির্বাচনী জরিপ এবং বিদেশি গণমাধ্যমের রিপোর্টকে ভিত্তি ধরা হলে 17 বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। I have a plan for the people of my country, for my country. বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার দলের নেতৃত্বাধীন জোট এই মুহূর্তে প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির জন্য একমাত্র চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীত্বের দৌড় নিয়ে একই রকম ইঙ্গিত দিয়েছে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম। আলোচনার বড় অংশ জুড়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম। তবে ইসলামী শক্তির উত্থানের ফলে জামায়াতে ইসলামীও পিছিয়ে নেই এমন বিশ্লেষণ অনেক গণমাধ্যমের। নাফিস ইফতেখার জানাচ্ছেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষণ নির্বাচন সমাগত। আন্তর্জাতিক গণমাধ্যমের চোখও এখন বাংলাদেশের দিকে। টাইম ম্যাগাজিন একটি মতামত জরিপে বিএনপির পক্ষে প্রায় 70% সমর্থন দেখিয়েছে, আর জামায়াতে ইসলামীর পক্ষে প্রায় 19%। তাদের মতে এই পরিসংখ্যান তারেক রহমানকে নির্বাচনী দৌড়ে স্পষ্ট ফ্রন্ট রানার করেছে। দেশে ফিরে লাখো মানুষের কাছ থেকে পাওয়া সংবর্ধনা, বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে জনমনে সহানুভূতি আর আওয়ামী লীগের নির্বাচনে না থাকা বিএনপির পক্ষে কাজ করবে বলে মনে করে টাইম। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে তারেক রহমানকে তুলে ধরা হয়েছে বাস্তববাদী নীতি নির্ভর নেতা হিসেবে। জনমত জরিপ ও সাংগঠনিক শক্তিতে বিএনপি এগিয়ে এমনটাও বলা হয়েছে। একই সঙ্গে ইকোনমিস্ট বলছে দীর্ঘদিনের দুর্নীতি ও শাসন ব্যর্থতায় হতাশ ভোটাররা ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছেন, ফলে জামায়াতে ইসলামীর সমর্থন বাড়ছে। তবে সরাসরি সরকার পরিচালনায় অভিজ্ঞতা না থাকায় জামায়াতের ওপর আস্থার ঘাটতিও আছে বলে মনে করে দ্য ইকোনমিস্ট। তারেক রহমানের একটি সাক্ষাৎকারের শিরোনামেই তাকে নির্বাচনে ফ্রন্ট রানার বলেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে জনমত জরিপগুলো বিএনপিকে কিছুটা এগিয়ে রাখলেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও সিদ্ধান্তহীন, যা জামায়াতে ইসলামীকে স্বস্তি দিচ্ছে। দ্য ডিপ্লোম্যাট তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে তারেক রহমানকে লাইকলি বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ বিশ্লেষকদের দৃষ্টিতে তিনি সরকার গঠনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রিব্র্যান্ডিংয়ের কথা বলেছে। অর্থাৎ বিবিসির মতে নতুন মোড়কে জনগণের সামনে এসেছে বিএনপি। আন্তর্জাতিক এই গণমাধ্যম বলছে বিএনপি নিজেদের এখন লিবারেল ডেমোক্রেটিক শক্তি হিসেবে তুলে ধরছে। ধর্মভিত্তিক রাজনীতির বিপরীতে অর্থনীতি, সংস্কার ও গণতন্ত্রের কথা বলছে। বিশ্লেষণ বলছে নির্বাচনী দৌড়ে তারেক রহমানই এগিয়ে। শেষ কথা বলবেন ভোটাররা, তার অপেক্ষায় বাংলাদেশ।
সম্ভাব্য দ্রুততম সময়ে নির্বাচনের নির্ভুল তথ্য ও সংবাদ প্রচার করতে চায় চ্যানেল আই। পরিচালক ও বার্তা প্রধান নিজেদের সম্পাদকীয় নীতির কথা উল্লেখ করে বলেন, বরাবরের মতো বিশেষ দিনে থাকবে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই নির্বাচনের সংবাদ প্রচারে দর্শক বরাবরের মতো চ্যানেল আইতে আস্থা রাখবেন বলে বিশ্বাস তার। চ্যানেল আইয়ের নির্বাচন সংবাদ প্রচার আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পাতুর রহমান। সামাজিক আচার অনুষ্ঠান, ধর্মীয় উৎসব কিংবা জাতীয় বা রাষ্ট্রীয় আয়োজন, দেশের প্রথম বেসরকারি ডিজিটাল টেলিভিশন স্টেশন চ্যানেল আই সবার থেকে আলাদা আর একটু এগিয়ে থাকার শুরুটা 2001-এ। হঠাৎ করেই নির্বাচনের দিনে হেলিকপ্টারে চ্যানেল আইয়ের সংবাদকর্মীরা। চমকের সেই শুরু, অতঃপর চলছে। গণমানুষের যে কোনো আয়োজন যেন চ্যানেল আইয়ের জন্য উৎসব উপলক্ষ। ঈদ কিংবা পার্বণ, বিশেষ দিন মানেই চ্যানেল আইতে বিশেষ আয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এসেছে আরেক উৎসব উপলক্ষ। গণতন্ত্রের সৌন্দর্য নির্বাচন, আর নির্বাচন মানে ভোট উৎসব। নিয়মিত সংবাদ তো বটেই, তাৎক্ষণিক প্রয়োজনে পাওয়া যাবে বিশেষ সংবাদ। যথাসম্ভব দ্রুত সময়ে নির্ভুল ফল প্রকাশের সঙ্গে বিশ্লেষণ, প্রতিক্রিয়া দিয়ে সাজানো হচ্ছে নির্বাচন দিনের কাভারেজ। তৈরি টিম চ্যানেল আই। সংবাদকর্মীদের মাঠ চষে বেড়ানোর সঙ্গে স্টেশনের ভেতরে বাইরে চৌকস কর্মীরা থাকবেন তাৎক্ষণিক বিবরণ, বিশ্লেষণ আর তথ্য উপাত্ত নিয়ে। টেলিভিশনের পর্দায় যাদের চোখ রাখার সুযোগ কম, তাদের জন্য সারাক্ষণ সচল ও তৎপর চ্যানেল আই অনলাইন কিংবা চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, যেখানে থাকবে সর্বশেষ তথ্য উপাত্ত, প্রতিবেদন, চুলচেরা বিশ্লেষণ আর মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অবশ্যই কখনো কখনো চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ নাও। যেমন চ্যালেঞ্জ না কোন ক্ষেত্রে, আপনি সামাজিক যোগাযোগের সাথে পাল্লা দিয়ে যখন একটা সংবাদ দিয়ে দিচ্ছেন, খানিক পরে আপনি আবার সেটার জন্য ক্ষমা চাইলেন, এখানে চ্যালেঞ্জ তা। কিন্তু আমি দেরি করব, ক্রস চেক করব, তারপর আমি সংবাদটি দেব। সেটাতে বস্তুনিষ্ঠতা, মানুষের গ্রহণযোগ্যতা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা দর্শকের কাছে একটা কথা আছে, আচ্ছা চ্যানেলে কি বললো দেখি। এই যে বিশ্বাসযোগ্যতাটা চ্যানেলে তৈরি করেছে গত 25 বছরে, এটাই তো চ্যানেলের সবচেয়ে বড় হাতিয়ার। গোটা আয়োজন তদারকি করবেন সংবাদ বিভাগের ব্যবস্থাপকগণ। 5টি জাতীয় নির্বাচন কভার করার সুযোগ আমাদের হয়েছে এবং এবারকার নির্বাচনটা নিঃসন্দেহে অন্যগুলোর চাইতে একেবারে ভিন্ন একটা অর্থ আছে, কারণ 2 যুগ পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফল প্রচারের পাশাপাশি অ্যানালাইসিসটা খুব স্ট্রং একটা রোল প্লে করে। আমাদের সংবাদকর্মীরা এটা যথেষ্ট দক্ষতার সাথে কাজটি করে। আমি মনে করি চ্যানেলের এই বিষয়টি অনেক উল্লেখযোগ্য, সবাই এটা শুনতে খুব আগ্রহী হয়। নির্বাচনের দিনে তথ্যের সংবাদে দর্শকদের সমৃদ্ধ করতে সচেষ্ট থাকবেন চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মীরা। এই মেগা আয়োজনের প্রাণ আপনারা। প্রিয় দর্শক, আশা করি বরাবরের মতোই চ্যানেল আইয়ের সঙ্গেই থাকবেন। পাতুর রহমান, চ্যানেল আই, ঢাকা। ভোট একদিন, ছুটি 3 দিন। ভোটের এই উৎসব মুখর পরিবেশে সময় কাটাতে নতুন কন্টেন্ট আর সিনেমার পসরা সাজিয়েছে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। সুলতানা হিমু জানাচ্ছেন। শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজে পিছিয়ে নেই বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। ভোট আর ভোটের ছুটি ঘিরে আই স্ক্রিনে থাকছে নতুন নতুন কন্টেন্ট। 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া 2টি সিনেমা এরই মধ্যে আই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক। ছবি দুটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নিয়ামুল মুক্তা পরিচালিত ছবি রক্তজবা এবং অন্যটি মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সিনেমা আম কাঁঠালের ছুটি। ভোটের এই উৎসবে আই স্ক্রিনে দর্শক দেখতে পারবেন মন পুরাণ, লেখক, একটি পারিবারিক গল্পের খসড়া, ফরেস্ট হিলের এক দুপুর নতুন নাটক। এছাড়া আই স্ক্রিনে রয়েছে বিগত বছরগুলোতে সুপারহিট সিনেমাগুলো। একই সঙ্গে নির্বাচনের সকল খবর এবং ফলাফল আপডেটও সরাসরি দেখা যাবে আই স্ক্রিনে। ধন্যবাদ। কি খাবেন, চা না কফি? সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ।
প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা দিতে রাজধানীর বনানীতে ফ্রি অ্যানিম্যাল ক্লিনিকের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার দুপুরে বনানীতে ক্লিনিকের উদ্বোধন করে ঘুরে দেখে অসুস্থ প্রাণীদের খোঁজ খবর নেন তিনি। বিএনপির ইশতেহারেও প্রাণী সুরক্ষার আলাদা প্রস্তাবনা রয়েছে। প্রায় আধা ঘন্টা ক্লিনিকে অবস্থান করেন তারেক রহমান। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুল ও পাশের বাড়িতে বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত, হামলাকারীরও মৃত্যু। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুল ও পাশের বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ RCMP জানিয়েছে এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম CBC জানায় টাম্বলার ব্রিজ এলাকার ওই হাই স্কুলের ভেতর 6 শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে আরও 2 জন। পাশের একটি বাড়িতে আরও 2 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। RCMP বলেছে ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার ব্রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিল। বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে সন্দেহভাজন হামলাকারী একজন নারী। স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে কৃষি সংবাদ। দেশে কালোজিরার বীজ ও তেলের ঘরোয়া ব্যবহার বাড়ছে। খাদ্য, প্রসাধনী ও ওষুধ শিল্পেও কালোজিরার ব্যবহার হচ্ছে। এতে সারা দেশেই বাড়ছে কালোজিরার চাষ। এর ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলাতেও জনপ্রিয় হয়ে উঠছে কালোজিরা। চলতি মৌসুমে জেলার অনেক কৃষক কালোজিরা চাষ করে সফল হয়েছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী, খাল দখল, দূষণ, ভরাট সহ নাজুক ড্রেনেজ ব্যবস্থায় বেহাল খুলনার নাগরিক জীবন। একটু বৃষ্টিতেই দেখা দেয় চরম জলাবদ্ধতা। জলাবদ্ধতায় উন্নয়ন প্রকল্প আর আশ্বাসের ভিড় থাকলেও বছরের পর বছর ধরে একই দুর্ভোগ বয়ে বেড়াচ্ছেন নগরবাসী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নদী, খাল সহ পরিবেশ প্রতিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তনের নতুন আশায় খুলনাবাসী। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিন বন্ধ দেশের সব স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আর ইমিগ্রেশন চেকপোস্টের কাজ বন্ধ 24 ঘন্টা। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের OC আরিফুল ইসলাম। তিনি জানান, দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আর ভোটের দিন বৃহস্পতিবার ভোর 6টা থেকে পরদিন শুক্রবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। তবে শুক্রবার সকাল 9টা থেকে স্বাভাবিকভাবে আমদানি রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম দুটোই চালু হবে। সংবাদের সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান কথা জানান। তিনি বলেন, নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি আগের নির্বাচনের চেয়ে ভালো হলেও এবারও টাকার ছড়াছড়ি এবং বিরোধী নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি।
এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সিইসির আহ্বান, জাতির উদ্দেশ্যে ভাষণে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হতে সবার প্রত্যাশা। জাল ভোট, নাশকতা, বিশৃঙ্খলার চেষ্টা কঠোর হাতে দমনে র্যাবের সতর্কতা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশের কুইক রেসপন্স টিম। প্রায় 2 দশক পর ভোট উৎসবের অপেক্ষায় দেশবাসী। নাগরিক অধিকার প্রয়োগে টানা 4 দিনের ছুটিতে নির্বাচনী এলাকার পথে ভোটাররা। বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কুমিল্লায় আরেক নেতা আটক, অপপ্রচার বলে জামায়াতের মন্তব্য। এবং দ্রুততম সময়ে নির্ভুল ভোটের খবর প্রচারে প্রস্তুত চ্যানেল আই। উৎসব মুখর সময় কাটাতে আই স্ক্রিনে নানা আয়োজন। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।